আশা করি সবাই সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমরা অল্প একটু দেরি করে 15 মিনিট লেট হয়ে গেল আমাদের লাইভের। আমরা লাইভে আসলাম, আমরা বলেছিলাম যে আমরা আজকে আসলে একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে খুবই প্রয়োজনীয় টপিক এবং সবচেয়ে আলোচ্য বিষয়বস্তু বর্তমানের প্রেক্ষাপটে, সেটা হলো ওয়েট ম্যানেজমেন্ট নিয়ে। এবং আমরা ডায়েটিশিয়ানরা বেসিক্যালি যে জিনিসটাতে নিয়ে সবাই মনে করে থাকেন যে আমরা শুধুমাত্র ওয়েট ম্যানেজমেন্ট নিয়েই কাজ করি, কিন্তু একজন ডায়েটিশিয়ান হসপিটালে বিভিন্ন ধরনের কাজের সাথে সংযুক্ত থাকলেও বর্তমানে ডায়েটিশিয়ান শব্দটির সাথে আসলে ওয়েট ম্যানেজমেন্টের একটি বড় ধরনের সম্পর্কই সবাই ভেবে নেয়। এবং সেই জায়গাটি থেকে বিভিন্ন ধরনের মিসকনসেপশন রয়েছে ওয়েট ম্যানেজমেন্টের ক্ষেত্রে, এবং ওয়েট ম্যানেজমেন্ট করতে গিয়ে অনেকে অনেক ধরনের জটিল অবস্থায় পড়ে যান। সবকিছু মিলিয়ে আমরা যে বিষয়টাকে আজকে হাইলাইট করতে চাই সেটা হচ্ছে স্বাস্থ্যকর উপায়ে কিভাবে ওজন কমানো যায়, সেই বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো। এবং সেই বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে আজকে যুক্ত হয়েছেন বাংলাদেশের স্বনামধন্য দুজন পুষ্টিবিদ এবং দীর্ঘ বছর যাবত যারা নিউট্রিশন নিয়ে কাজ করছেন বাংলাদেশে, দুজন পুষ্টিবিদ। প্রথমে আছেন আমাদের শামসুন নাহার মহুয়াবা, যিনি কর্মরত রয়েছেন বারডেমে এবং বারডেমের নিউট্রিশন ডিপার্টমেন্টের প্রধান হিসেবে কর্মরত রয়েছেন। এবং পাশাপাশি রয়েছেন পুষ্টিবিদ তামান্না চৌধুরী, যিনি এভার কেয়ার হাসপাতালের প্রধান পুষ্টিবিদ হিসেবে কর্মরত রয়েছেন। আপনারা যারা ওয়েট ম্যানেজমেন্ট নিয়ে বা নিউট্রিশন রিলেটেড, বেসিক্যালি আমরা আজকে ওয়েট ম্যানেজমেন্ট নিয়ে কথা বলবো, সো ওয়েট ম্যানেজমেন্ট নিয়ে আপনাদের যতটুকু জানার আগ্রহ রয়েছে সেটাকে লিখে দিতে পারেন। আমরা যে প্রোগ্রামটার আয়োজন করেছি সেটার পেজের যে লিঙ্কটা শেয়ার করেছি সেখানে কমেন্টে গিয়ে আপনারা প্রশ্ন করতে পারেন, আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার। এবং আমরা এই তিনজন নিউট্রিশনিস্ট মিলে আজকের যে আলোচনার বিষয়বস্তু ঠিক করেছি, খাদ্য ব্যবস্থাপনার মাধ্যমে যে স্বাস্থ্যকর উপায় ওয়েট ম্যানেজমেন্ট, সেখানে আমরা আশা করছি যে আপনার ইনভলভমেন্টটা সবচেয়ে বেশি থাকবে অন্যান্য যে কোনো প্রোগ্রামের তুলনায়। তো আমরা দুজনকে স্বাগত জানাচ্ছি আমি আমার আজকের এই অনুষ্ঠানে, পুষ্টিবিদ শামসুন নাহার মহুয়া এবং পুষ্টিবিদ তামান্না চৌধুরী। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে। তোমাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ। আজকে খুব মজার একটা প্রোগ্রাম হবে, এপিসোড হবে। আপনাকে দিয়ে শুরু করি। মহাপা, আপনি যত বছর যাবত নিউট্রিশন নিয়ে কাজ করছেন, বাংলাদেশে অনেক নিউট্রিশনের বয়সই তত বছর না। তো আপনার এই যে দীর্ঘ ক্যারিয়ার নিউট্রিশনিস্ট হিসেবে, যত বছরের আপনার ক্যারিয়ার, আপনি বাংলাদেশের একটি বড় প্রতিষ্ঠানের প্রধান নিউট্রিশন ডিপার্টমেন্টের প্রধান হিসেবে কর্মরত রয়েছেন। আপনি একজন মানুষের স্বাভাবিকভাবে ওজন কমানোর জন্য আপনি যে খাবারের প্যাটার্নের কথা বলেন, সেই খাবারের প্যাটার্নটা মানে স্বাভাবিকভাবে কোন কোন জায়গাকে হাইলাইট করেন একজন মানুষের ওজন কমানোর জন্য? প্রথমেই আসি, আসলে ওজন বেড়ে যাওয়ার পরে ওজন কমানোর বিষয়টা আসে। আমার কাছে যখন একজন ব্যক্তি আসে, তখন আমার দৃষ্টিতে সবচেয়ে প্রথমে তার সুস্থতা আমার কাছে বড় জিনিস, ওজন সেকেন্ডারি অপশন। তো যখন একজন ব্যক্তি আমার কাছে আসে, প্রত্যেকটা ব্যক্তির কিন্তু ওজনের কতটুকু ওজন থাকতে হবে তার উচ্চতার উপর এবং ছোটদের বয়সের উপর ডিপেন্ড করে, কিন্তু অ্যাডাল্টদের উচ্চতার উপর। প্রথমেই যে বিষয়টা আসে যে ব্যক্তিকে বোঝানো যে আপনি যদি ওজন কমাতে আমার কাছে আসেন তাহলে কেন ওজন বেড়েছে। আমি আগে কজটা দেখি, কারণ কেউ খেয়ে ওজন বাড়ে, কেউ কম খেয়ে ক্যালোরি বহুল খাবার খেয়ে ওজন বাড়ে, আর কেউ খুব কম খেয়েও ইনঅ্যাক্টিভিটির কারণে ওজন বাড়ে। আবার কিছু কিছু ডিজিজ ওরিয়েন্টেড বিষয় আছে। ফলে প্রত্যেকটা ম্যানেজমেন্ট কিন্তু একরকম হবে না, কজের উপর বেস করে কিন্তু ম্যানেজমেন্ট। এখন যদি একজনের কোনো ডিজিজ ধরি, হাইপোথাইরয়েডিজম, তার জন্য তার ওভারওয়েট হয়ে থাকে, আমি যদি খাবার তার ক্ষেত্রে কমাই তাহলে কিন্তু আমি হাইপোথাইরয়েডিস চ্যাপ্টারটা অফ করে যদি শুধু খাবারের দিকে তাকাই তাহলে কিন্তু হবে। যার কারণে আমার কাছে যখন একজন সাবজেক্ট আসেন, ওভারওয়েটকে কখনোই আমরা পেশেন্ট বলি না, সাবজেক্ট আসেন কেন তার ওজন বেশি এবং কতদিন ধরে ওজন বেশি, কি কি ব্যারিয়ার ওজনটা কমানোর জন্য, সেই বিষয়টা আগে আমাকে জানতে হয়। তারপরে তার ব্যারিয়ারটাকে কিভাবে আমি আস্তে 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 ওভারকাম করতে পারবো, সেই কাউন্সিলিংটা আসে। আর এখানে ডায়েটের ব্যাপারটা হচ্ছে একটা পার্ট। ডায়েটটা হচ্ছে তার হেলদি হতে হবে, হেলদি এস্ট হতে হবে, প্রত্যেকটা নিউট্রিয়েন্ট যেন শরীরে আসে।
সে পায়, প্রতিদিন পায়। এটা সেকেন্ড জিনিস হচ্ছে তার ফিজিক্যাল অ্যাক্টিভিটি লেভেল বাড়াটা, এটা হচ্ছে প্রাইম ফ্যাক্টর। আর ডিজিজ ওরিয়েন্টেড থাকলে সে মেডিকেশন পাচ্ছে কিনা, সেই মেডিকেশনের সঙ্গে আমার নিউট্রিয়েন্ট ইন্টারাকশন হলো কিনা, এটা দেখে তারপরে তাকে আমার অ্যাডভাইসটা হবে। আমার দিক থেকে একজন প্রায়োরিটি বেসিসে একজন সাবজেক্টের জন্য এটা সব থেকে বড়। অনেক ধন্যবাদ। অর্থাৎ স্বাভাবিকভাবে কেউ ওয়েট ম্যানেজমেন্টের জন্য সে যদি কোনো ডিজিজে ভুগে থাকেন সেটার দিকে ফোকাস করি আসলে ওয়েট ম্যানেজমেন্টের দিকে আগানো উচিত। এবং আপনি যে জায়গাটাতে কাজ করছেন সেই জায়গায় ডায়াবেটিস নিয়ে আপনার কাছ থেকে আমরা বেশ কিছু তথ্য আজকে জানার চেষ্টা করবো। আমার এক প্রশ্ন এইবার পুষ্টিবিদ তামান্না চৌধুরী আপনার কাছে, সেটা হচ্ছে যে আমরা এখন স্বাস্থ্যকর উপায়ে ওজন কমানোর কথা বলি। আসলে এই টার্মটাই ভেরি নিউ আমাদের জন্য। মানে একটা সময় ছিল ওয়েট ম্যানেজমেন্ট একটা সাবজেক্ট, বাট এখন হচ্ছে স্বাস্থ্যকর উপায়ে ওয়েট ম্যানেজমেন্ট। তার মানে এর পাশাপাশি একটা পদ্ধতি অলরেডি তৈরি হয়েছে যেটা আসলে স্বাস্থ্যকর নয়। আমাদের সোসাইটিতে এই স্বাস্থ্যকর উপায়ের বাইরে আসলে কিভাবে মানুষ ওজন কমানোর চেষ্টা করছে এবং সেটার মানে কারণটা কি, মানে মানুষ কেন আসলে এই অস্বাস্থ্যকর উপায়ে ওজন কমানোর দিকে ধাবিত হচ্ছে? আচ্ছা, একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে শুরু করি। ধরেন যখন একটা মানুষ হয়তো পার্লারে গিয়ে চুল কাটে, তো তখন সে একটা চুলের ডিজাইন দেখালে যে চুলটা কাটেন যিনি, তার কাছে ফোকাস থাকে এই ডিজাইনটাকে আনা। তো একটা বাচ্চাকে যখন ছোটবেলা থেকে মা বড় করে, অনেক যত্ন করে চুলগুলোকে বড় করে, সে যখন পার্লারে গিয়ে একটা ডিজাইন করে আসে, তাতে যদি অনেক চুল কাটাও পড়ে, তাতে কিন্তু পার্লারে যারা চুলটি কাটেন তাদের মেইন ফোকাসটা থাকে শুধু সেই ডিজাইনটাকে আনা। কিন্তু আসলে হচ্ছে এটা যে কতটা পরবর্তীতে হয়তো তার সেই চুলটা আর থাকে না, এটা আমরা নিজেরাও প্রমাণ, কাটলে আর সেই চুলটা ফেরত পাওয়া যায় না। আমাদের স্বাস্থ্য কমানোটা অনেকটা ওই রকম। আপনি শুধু যদি চোখের দৃষ্টিতে কমানোর কথা বলেন বা ওয়েটের স্কেলে কমানোর কথা বলেন, এটা যে সব সময় স্বাস্থ্যকর তা কিন্তু নয়। যেমন একজন মানুষ, আমি যতটুকু একবার একটা কনফারেন্সে গিয়ে দেখানো হয়েছিল আমাদের যে সুনীল গাভাস্কার আর তার ছেলে দুজনের হাইট এবং ওয়েট অনেকটা কাছাকাছি, কিন্তু তাদের বডি কম্পোজিশনে দেখা গিয়েছিল যে একজনের মাসেল ওয়েট বেশি ছিল আর একজনের পার্সেন্টেজ অফ ফ্যাট বেশি ছিল। অর্থাৎ দুজনের ওয়েট এক হওয়া সত্ত্বেও মানুষের ভেতরে যে একটা ডিস্ট্রিবিউশন, অর্থাৎ যার ওয়েট 65 আর একজন 65 কেজির ওয়েটের মানুষের যদি চর্বি বেশি থাকে আর আরেকজনের যদি মাসেল বেশি থাকে, মাসেল কিন্তু কমানোর কোনো প্রয়োজন নেই, বরং এটা মানুষ আরো বিল্ড আপ করতে চায়। অর্থাৎ এই অনেকগুলো বিষয় কিন্তু এখানে থাকে সুস্থভাবে ওয়েট কমানোর ক্ষেত্রে। একজন ডায়েটিশিয়ানের আমাদের ভূমিকাটা থাকে হচ্ছে যে শুধুমাত্র সেই চুল কাটা না, আমাদের হচ্ছে যে যাতে তার প্রত্যেকটা অর্গান ভালো থাকে। যেমন আমি কি খুব সংক্ষেপে একটা এক্সাম্পল দেই যে বেশিরভাগ মানুষের একটা ধারণা ওজন কমাতে হলে কার্বোহাইড্রেট কমিয়ে প্রোটিন বাড়াতে হবে, কিন্তু একজন ডায়েটিশিয়ান যখন প্রোটিনের হিসাব করেন তখন সে কিডনির কথা ভেবে করেন, তখন সে প্যানক্রিয়াসের কথা ভেবে করে যে কতটুকু কার্বোহাইড্রেট কমালে একটা প্যানক্রিয়াসের কাজটাকে আমি কতটা ডিস্টার্ব করছি, কারণ প্যানক্রিয়াসের কাজ কিন্তু ইনসুলিন বের করা। তো যখন আমরা কার্বোহাইড্রেট কমিয়ে দেই, ইনসুলিনের রোল কমে গিয়ে গ্লুকাগনের রোল বেড়ে যায়। তো এই যে কতগুলো বিষয় অ্যাডভান্স চিন্তা, অর্থাৎ ইনসাইড থেকে একটা মানুষকে সুস্থভাবে বাহ্যিক ওয়েট কমানো, এই পুরো ম্যানেজমেন্টটা একজন ডায়েটিশিয়ানের একটা বিরাট দায়িত্ব। তার মানে আপনি শুধু ওয়েটের স্কেলে 80 কেজি থেকে 65 হলেন, এটাও যেমন খুব একটা বড় ব্যাপার হয় না আমাদের কাছে, আবার আপনি চোখের দেখায় যে আরে তুমি তো অনেক শুকিয়ে গেছো। বিষয়টা হচ্ছে একটা স্বাস্থ্যকর উপায়ে তার কাম্য ওজনের থেকে কাছাকাছি তাকে ওজনটাকে রাখা, এটাই হচ্ছে আমাদের মেইন অবজেক্টিভ যদি আপনি আমাকে এক কথায় জিজ্ঞেস করেন ওয়েট রিডাকশনের ক্ষেত্রে। আচ্ছা, কিন্তু পুষ্টিবিদ মহুয়া, আপনার কাছে যে প্রশ্ন সেটা হচ্ছে যে আমরা এখন ডায়েট কন্ট্রোলের মাধ্যমে সবসময় ডায়াবেটিসের পেশেন্টদের লাইফস্টাইল এবং ফুড হ্যাবিটের একটা বড় ধরনের জায়গা রয়েছে এবং বলা হয় যে এই লাইফস্টাইল চেঞ্জ এবং ডায়েটের মাধ্যমে ডায়াবেটিসের রোগী আসলে সবসময় উইদাউট মেডিসিন বলেন, উইদাউট ইনসুলিন বলেন, একটা সময় গিয়ে সেই রকম জীবনযাপন স্বভাবতই করতে পারে। কিন্তু বর্তমান যুগে যেটা এক হয়ে গিয়েছে সেটা হচ্ছে ওয়েট ম্যানেজমেন্টটাও যে পদ্ধতিতে করা হচ্ছে, পাশাপাশি ডায়াবেটিস ম্যানেজমেন্টও সেই পদ্ধতিতে করা হচ্ছে। এবং আপনি বাংলাদেশে একমাত্র স্পেশালাইজড যেই সেকশন ডায়াবেটিসের, সেই বারডেমের প্রধান পুষ্টিবিদ হিসেবে আপনি যেখানে কাজ করছেন সেই জায়গাটায় আপনি এটা কতটুকু উপলব্ধি করতে পারছেন ওই জায়গাটা থেকে যে আসলেই মানুষ একেবারেই হঠাৎ করে ওষুধ খাওয়া ছেড়ে দিচ্ছে, হঠাৎ করেই মানুষ
ডায়াবেটিস থেকে ভালো হয়ে যাচ্ছে, ইনসুলিন নিতে হচ্ছে না, মানে এইটা, এবং হঠাৎ করে একটা নির্দিষ্ট পার্ট খাবারের তালিকা থেকে বাদ দিয়ে মানুষ কতটুকু ভালো হচ্ছে, বা আপনার ওখানে সেটার কতটুকু প্রভাব পড়ছে? আর দুইটা বিষয় বলি আমি। একটা হচ্ছে যে প্রথমত হচ্ছে প্রভাব, মানে একটা খাবারের, প্রত্যেকটা খাবারের একটা ব্যালেন্স আছে, একটা মাইক্রোনিউট্রিয়েন্ট একটা মাইক্রোনিউট্রিয়েন্ট। সারা পৃথিবীতে গাইডলাইন তৈরি হয়েছে যে তার কার্বোহাইড্রেটের পরিমাণটা থাকতে হবে 50% টোটাল ক্যালোরি। ঠিক আছে বিষয়টা? আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে, হ্যাঁ। আচ্ছা, তো টোটাল ক্যালোরি 50%। এখন একজন ডায়াবেটিক ব্যক্তি যখন 50%-এর থেকে ওজন কমাতে দিয়ে তার টোটাল ক্যালোরি কমে আসতেছে, তার কার্বোহাইড্রেট কমে আসছে, এটা এক জিনিস। কিন্তু 5% টু 10% কার্বোহাইড্রেট অথবা জিরো কার্বে যখন চলে যাচ্ছে, তখন খুব সিম্পল ভাবে তামান্না একটু আগে যেটা বলছিল, যে তখন তার ইনসুলিন সিক্রেশন কমে যাচ্ছে। আলটিমেটলি তার কি হচ্ছে, যে এফেক্টটা আমরা প্রতিদিন ফেস করি, সেটা হচ্ছে প্রথমত বাচ্চাদের ক্ষেত্রে, টিনেজের ক্ষেত্রে ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস নিয়ে আসছে, বড়দের ক্ষেত্রে হং নিয়ে আসছে, এছাড়াও নন ডায়াবেটিকদের ক্ষেত্রে সাবসিকুয়েন্ট হাইপোগ্লাইসেমিয়া নিয়ে আসছে, যেটা কখনোই নন ডায়াবেটিকদের ক্ষেত্রে হওয়ার কথা না। আলটিমেটলি কি হচ্ছে, অনেক অর্গান, মানে অনেক ক্ষতি হয়ে, কোইন্সিকুয়েন্স হয়ে হসপিটালাইজড হচ্ছে। যখন হিস্ট্রি আমরা নিচ্ছি, আমাদের ডক্টর যখন ফাইলে লিখছেন নোট, প্রায় 50 more than 50% এই পেশেন্টের ডিউ টু কেটোডায়েট, ডিউ টু কেটোডায়েট ফর এতদিন, সিন্স এতদিন। এই যে একটা খাবারের অংশ শরীর থেকে বাদ দিলে তার যে সাইড এফেক্ট গুলো হচ্ছে, তার কিডনি এফেক্ট হচ্ছে, তার নিউরোলজিক্যাল প্রবলেম হচ্ছে, ভিজিবল দিক থেকে তার হেয়ার ফল হচ্ছে, তার রিঙ্কেল পড়ে যাচ্ছে, খিটখিটে হয়ে যাচ্ছে মেজাজ, তার ধৈর্য হারিয়ে ফেলছে, তার আশেপাশের যারা, ইভেন ডক্টরদের সঙ্গে পর্যন্ত তারা প্রচন্ড মিসবিহেভ করছে। এবং পেশেন্টকে যখন আমি কাউন্সিলিং করতে যাচ্ছি, ফার্স্ট কথাই হচ্ছে আমাকে কেটো ডায়েট দেন। যখন আমি কাউন্সিলিং করতে যাচ্ছি যে এই ডায়েটটা আপনার জন্য আদৌ উপযোগী কিনা আমি একটু সেটা নিয়ে কথা বলি, প্রথমে একেবারে এমন একটা পর্যায়ে থাকে যে এটা উনি গ্রহণ করবেন। যখন একটু একটু করে তার কোইন্সিকুয়েন্স সম্পর্কে তাকে জানানো শুরু করি, আস্তে আস্তে সোজা হয়ে বসে, আস্তে আস্তে তার ভেতরে ঢোকার চেষ্টা করে। অনেক সময় দিয়ে যখন বলি, তখন সে এটা মানার চেষ্টা করে। এই হচ্ছে প্রথমত সাইকোলজিক্যাল একটা ইম্প্যাক্ট করছে, ফিজিক্যাল একটা ইম্প্যাক্ট করছে। আলটিমেটলি আমাদের ফিজিশিয়ানদের বা আমাদের ডায়েটিশিয়ানদের যে ক্ষতিটা হচ্ছে, সেটা হচ্ছে ওই পেশেন্টকে ম্যানেজ করা খুব কঠিন হচ্ছে। ভর্তি হচ্ছে নর্মাল বেডে বা কেবিনে, আস্তে আস্তে ডেটেরিয়েট করে তাকে ইন্টেন্সিভ কেয়ার পর্যন্ত নিতে হচ্ছে, কারণ সে তো কোঅপারেট করতে চাচ্ছে। আলটিমেটলি এখান থেকে ডেথ পর্যন্ত হচ্ছে। অনেক পেশেন্ট এই পর্যন্ত আমাদের, অন্তত আমার কাছে আছে, যে তারা সার্ভাইভ করেননি, এরকম অবস্থাও আছে। কারণ কোমরবিডিটিস নিয়ে, যখন একজন সিকেডির পেশেন্ট কোমরবিডিটিস নিয়ে অথবা হাই 3 বেলা ইনসুলিন বা 4 বেলা ইনসুলিন পাচ্ছে, সে যখন কার্ব অফ করছে, তার তো ক্ষতিগুলো হবে। এটা হচ্ছে সাইড এফেক্ট বা কনসিকুয়েন্স। আর আমি যে জায়গাটা কাজ করছি, রেগুলার বেসিসে আমাদের একটা ডায়াবেটিসের এডুকেশন ক্লাস হয় প্রতিদিন। নিউলি ডায়াগনোসড পেশেন্ট, আমাদের 100 থেকে 125 জন নিউলি ডায়াগনোসড পেশেন্টকে নিয়ে একটা এডুকেশন ক্লাস হয়, তারা কিভাবে ডায়াবেটিস ম্যানেজ করবে। আমি দেখে প্রতিদিনই 5 থেকে 7টা কোশ্চেন থাকে, কিভাবে চট জলদি ম্যাজিক্যালি ওয়েট কমবো, ডায়াবেটিসের ওষুধ নিতে না হবে, আমি ইনসুলিন নিতে চাই না, আমি কার্ব খাবো না, আমি ইনসুলিন নিব না, এইরকম অবস্থা। তখন আমাদের ওই ক্লাসের সময় যেখানে 1 ঘন্টা, সেখানে 1.5 ঘন্টা পর্যন্ত এই কাউন্সিলিংটা সবার জন্য করতে হয়, যে এই এই সাইড ইফেক্ট গুলো কিন্তু হতে পারে। আপনি যদি মেনে নিতে পারেন আপনার দায়িত্ব, কিন্তু অ্যাজ এ ডায়েটিশিয়ান আমাকে যদি জিজ্ঞাসা করেন যে ইল হেলথ ডায়েট আমি প্রেসক্রাইব করব, কখনোই। অনেক ধন্যবাদ। তার তার মানে হচ্ছে যে স্বাভাবিকভাবে একজন মানুষের যে খাবারের প্যাটার্ন ফলো করা উচিত, সেখান থেকে মানে চেঞ্জ হলে আসলে তার বডিতে যে প্রবলেম ফেস করতে পারে, এটা ভেরি ন্যাচারাল থিং। এবং আপনি যে ডায়াবেটিসের যে জায়গাটা থেকে পেশেন্টগুলোকে ডিল করছেন, আপনার সেই বক্তব্যটাকে শুনলাম।
আচ্ছা, এরপরে যে বিষয়টা আরেকটা প্রশ্ন সেটা হলো নিউট্রিশনিস্ট তামান্না চৌধুরী, আপনার কাছে আমাদের আরেকটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে যে আপনারা দুজন বেশ দীর্ঘ সময় যাবত নিউট্রিশনের সাথে যুক্ত এবং বাংলাদেশে আসলে যে বড় বড় দুটো প্রতিষ্ঠানের কথা আমরা বলি, আপনার সেই দুটো প্রতিষ্ঠানের হেড হিসেবে কর্মরত রয়েছেন। একটা বিষয় হচ্ছে যে এতদিন যাবত আপনারা নিউট্রিশনের যে জায়গাটা নিয়ে কাজ করছেন, কিন্তু মানুষ একটা ধারণা কেন হচ্ছে যে যেই বিষয়টা এরকম ম্যাজিক্যাল চেঞ্জের দিকে নিয়ে যাচ্ছে, এটা তো একটা ডায়েট বিষয়ক বিষয়, অর্থাৎ এটা তো একটা ডায়েটের ব্যাপার। তো একটা ডায়েটের ব্যাপার, যেমন আপা যেটা বললেন যে কিটো ডায়েটের কথা বলে, এটা তো একটা ডায়েট পদ্ধতি। সো একজন ডায়েটিশিয়ানেরই তো প্রথমত এটা জানার কথা ছিল যে কিটো ডায়েট কি, এটা কার উপর অ্যাপ্লাই করা যাবে। তো বাংলাদেশের কোন ডায়েটিশিয়ান কেন আসলে এই ডায়েটের প্রমোশন করছে না? মানে এইটা একজন ডায়েটিশিয়ানের যে রেসপন্সিবিলিটিস, যে কোন ডায়েট মানুষ অ্যাকসেপ্ট করবে, কোন ডায়েট মানুষকে ক্ষতির দিকে নিয়ে যাবে, এই জায়গাটার গ্যাপ কেন? এটা কি ডায়েটিশিয়ানরা, তাহলে অনেকের ধারণা ডায়েটিশিয়ানরা নিউ রিসার্চ সম্পর্কে অবগত না, নতুন পদ্ধতি সম্পর্কে, আসলে বিষয়টা কি? আসলে এই ডায়েটিশিয়ানদের থেকে এই গ্যাপটা কেন? আচ্ছা, আমাদের হসপিটালে 2007-এ আমাদের একটা টিম গঠন করা হয়েছিল এবং আমাদের যিনি লিডার ছিলেন একজন পেডিয়াট্রিক নিউরোলজিস্ট। উনি কিন্তু ইউএসএ তে 1 বছর কাজ করেছেন হচ্ছে শুধুমাত্র একটা কিটোজেনিক সেন্টারে, এবং উনি 2007-এ আমাদেরকে স্পেশাল ভাবে ট্রেনিং দেন কিটোজেনিক ডায়েটের উপরে। এবং আমাদের এই ডায়েটটা এই পর্যন্ত আমরা আমাদের ডাটাতে আছে, আমরা প্রায় 20 থেকে 22 জনকে ফুল কিটোজেনিক ডায়েটে রেখে সুস্থ করেছি, বাট দ্য পেশেন্ট অফ এপিলেপসি, অর্থাৎ পেডিয়াট্রিক পেশেন্ট যাদের এজ গ্রুপ ছিল 4 থেকে 12 এর মধ্যে। এবং উই হ্যাভ এ ভেরি গুড টিম, যেখানে একজন নার্স আছেন, একজন রেজিস্টার্ড ডক্টর আছেন, একজন নিউরোলজিস্ট আছেন, পেডিয়াট্রিশিয়ান আছেন, এবং আমরা একজন ডায়েটিশিয়ান আছি অর্থাৎ, এবং আমাদের কিচেনের স্পেশাল কুক আছে। এই ডায়েট কিন্তু অলরেডি অ্যাপ্লাই করা শুরু করেছি আমরা 2007 থেকে। এবার আসেন আমি আপনাকে সংক্ষেপে বলি যে এই যে করোনা ভাইরাস, এটা কিন্তু আমরা নতুন জানলাম, আমরা কিন্তু এটার জন্য প্রস্তুত ছিলাম না। এবং জানার পর কিন্তু দেখেন এখন অনেকগুলো রিসার্চ হচ্ছে, যেহেতু এটা একটা প্যান্ডেমিক মহামারী, এটার উপরে সবার ফোকাস। এবং ইন্টারনেটের থ্রুতেই কিন্তু আমরা এত দ্রুত জানতে পেরেছি, অনেক প্রিকশন নিতে পেরেছি। সো সবচেয়ে ইজি অ্যাক্সেস হচ্ছে আমাদের ডিভাইস গুলো। সো কিটোজেনিক ডায়েটটা যখন এপিলেপসিকে দেওয়া হয়েছিল, কনসেপ্টটা ছিল যে এপিলেপসি কিন্তু একটু মোটা বাচ্চাদের হয়, একটু চাবি থাকে বাচ্চাগুলো, বারবার নিউরোলজিক্যাল অ্যাটাক হয়, মেডিসিন কাজ করে না। তো তখন তাদেরকে ব্রেনটাকে কিটোনস প্রোডাকশন করা হয়, গ্লুকোজ বন্ধ করা হয় তাদের ব্রেনের রেস্টের জন্য। এটার অবজেক্টিভ কিন্তু ভিন্ন, অর্থাৎ তার বারবার খিচুনিটাকে, ওষুধ যখন কাজ করে না সেটাকে কমানোর জন্য এই ডায়েট প্রয়োগ করা হয়। এটা একটা থেরাপিউটিক ইউজ। এই ডায়েটটা কখনোই ওয়েট রিডাকশনের জন্য না। আপনি যদি 2007 থেকে এখন পর্যন্ত দেখেন, একসময় জিএম ডায়েট ছিল, একসময় আর্মি ডায়েট ছিল, মিলিটারি ডায়েট ছিল, একদিন ফ্রুটস একদিন ভেজিটেবলস, এটা এক ধরনের ডায়েট ছিল। মানে এত এত ডায়েট আছে যেটার একটাই উদ্দেশ্য শুধু ওজন কমাও, এবং এটা আসলে একটা বিজনেসের মতো হয়। বেশ কিছু মানুষ এটার মধ্যে ইনভলভ হয়, এটা এটা চেইন আকারে চলতে থাকে, বেশ কিছুদিন এটা প্রমোট হয়, এটা আস্তে আস্তে সময়ের সাথেই পড়ে যাবে। অনেকে আমাদেরকে বলেন আমরা নাকি পেশেন্ট লুজ করছি, এটা একটা ভুল কথা। কারণ আমরা আমাদের দায়বদ্ধতা থেকে কথাটা বলছি, কারণ আমরা দুজন হসপিটালে কাজ করি, আমার থেকে আপা সব শ্রেণীর মানুষ বেশি পান, আমরা হয়তো একটা নির্দিষ্ট শ্রেণীর পেশেন্ট পাই। বাট দ্য থিং ইজ যে আমরা জানি ক্ষতিটা কি। আপনি যখন ইন্টারনেটে যাবেন, ইউটিউবে যাবেন, আপনি সাকসেস দেখতে পারবেন কিটোর, কিন্তু আপনি একটা হসপিটালে আসলে দেখতে পারবেন ডিজাস্টারটা কোথায়, কিটোর পরবর্তী এফেক্টটা কোথায়। আমি এমনও পেশেন্ট আজকেই পেয়েছি যার ট্রাইগ্লিসারাইড মোর দেন 300, কিটো ছাড়ার সাথে সাথে তার বডির সমস্ত মেকানিজম চেঞ্জ, ইনসুলিন আর আগের মতো কাজ করতে পারছে না, কারণ ইনসুলিনকে সে এই কয়দিন ঠিক মতো ইউটিলাইজ হয় নাই তার বডিতে ডিউ টু কিটো। যার ফলে পেশেন্টরা আসলে, আমি বলবো বাংলাদেশি পেশেন্টরা অনেক ধৈর্য সম্পন্ন, তারা হুজুকে চললেও পরবর্তীতে তারা যখন জিনিসটা বুঝে যায়, কিন্তু তাদের শেয়ারিংটা কম হচ্ছে, অর্থাৎ এই ক্ষতিটা তারা সামহাও লজ্জা পাচ্ছে। আপনিও জানেন যে কিটো নিয়ে আপনি সবচেয়ে মনে হয় বেশি বলেন আমাদের এই ফিল্ডে, যে যারা আসলে প্রবলেম ফেস করে তারা অলরেডি 10 জনকে এই লাইনে নিয়ে আসে যে কিটো করো, আমিও করছি। ওই দাওয়াত দিতে দিতে যখন 2 মাসে তার ক্ষতি হয়, তখন দেখা যায় কি, তখন যদি সে শেয়ার করে আমার এই ক্ষতি হয়েছে, তাহলে সেও একটা বিপদে পড়ে যাবে। দ্যাটস ওয়াই এই জিনিসটা পার্সন টু পার্সন ক্ষতির ব্যাপারটা কম আসলে কথা বলা হয়, যেটা আমি নর্মাল বলবো এটাই হচ্ছে।
আর ফিজিক্যাল ব্যাপারটা মানসিক ব্যাপারটা হচ্ছে এরকম যে মানুষ খুব কুইক সবকিছু চায়। দেখেন পৃথিবীতে দুই ধরনের ম্যানেজমেন্ট আছে, একটা হচ্ছে কিওর ম্যানেজমেন্ট, ম্যাজিক। কিওর হওয়া। কিওর কি? যেমন ডেঙ্গু হলো আপনি কিওর হয়ে গেলেন চিকিৎসার মাধ্যমে, আপনার টাইফয়েড হলো আপনি মেডিসিনের মাধ্যমে কিওর হবেন। কিন্তু কিছু ডিজিজ কখনো কিওর হয় না। ডায়াবেটিস ইজ নট এ কিউরেবল ডিজিজ, এটা কন্ট্রোলড হয়, কন্ট্রোল করার ডিজিজ। অর্থাৎ ডায়াবেটিস, কিডনি রোগ মানে সিকেডি আমরা যেটাকে বলি, হার্টের পেশেন্ট, যে একবার ডায়াবেটিস ধরা হয় তাকে ডেফিনেশন ওয়াইজ যে একবার ডায়াবেটিসের ওষুধ খায়, বর্তমানে আমেরিকান ডায়াবেটিক অ্যাসোসিয়েশন বলে যে আপনার যদি HbA1c, ধরেন আপনি ডায়াবেটিসের ওষুধ ইনসুলিন খেয়ে এত সুন্দর কন্ট্রোলে রেখেছেন, আপনার HbA1c আসলো 5.5, এটা কিন্তু নর্মাল। কিন্তু ডেফিনেশন ওয়াইজ ইউ আর এ ডায়াবেটিক বিকজ ইউ আর টেকিং মেডিসিন, ইউ আর কন্ট্রোলিং ইউর ডায়েট। আপনাকে কখনোই আর বলা হবে না আপনি নন ডায়াবেটিক পেশেন্ট। সো এগুলো হচ্ছে কন্ট্রোল জিনিস, এগুলো কখনো কিওর হয় না। সো এটা একেবারেই বোকামি যে হ্যাঁ আমি কিওর হয়ে গেছি, আমার কোনো মেডিসিন লাগছে না, আমার ডায়াবেটিস আর নাই। নাই শব্দটা এইসব ডিজিজের সাথে কখনো হয় না। আমি আম, তামান্নার সঙ্গে একটু অ্যাড করি শপথ। সেটা হচ্ছে মজার ব্যাপারটা হচ্ছে এই যে ম্যাজিক্যাল যতগুলো ওয়েট রিডাকটিভ ডায়েট মানুষ ইউজ করে, ইল হেলথ ডায়েট, সেইগুলো একটাই কারণ আমার দৃষ্টিতে, সেটা হচ্ছে যে তারা রেস্ট্রিক্টেড লাইফ বেশি দিন মেনে চলতে পারে না, খুব অল্প সময় ম্যাজিক্যালি অনেক ওজন কমিয়ে নিয়ে আবার রিগেইন করে। আমার পার্সোনালি এই গত যতদিন কেটো ডায়েট বা ইন্টারমিটেন্ট ফাস্টিং এই ধরনের ডায়েট চলছে, আমার কাছে শুধুমাত্র লিখিত হিসাব আছে 140 জন যারা রিগেইন করে আসছে, এবং ডাবল। আমি বারডেমের বেশ কয়েকজন প্রফেসরের সাথে বেশ কয়েকটা প্রোগ্রাম করেছি। ইনফ্যাক্ট আমাদের শুভগত স্যারের কথা তো আপনিও জানেন, স্যারের সাথে আমার বেশ কিছু প্রোগ্রাম হচ্ছে। বা ডায়াবেটিওলজিস্টের সাথে আমি সবচেয়ে বেশি প্রোগ্রাম করেছি, বিকজ আমি বাংলাদেশে আসলে কেউ কেউ আমাকে খুব অপছন্দ করে, আমি এইগুলোর নিয়ে বেশি বেশি বলি এই জন্য। তা আমি যতদিন এই ডায়াবেটোলজিস্টের সাথে কথা বলেছি, আমার কাছে যেটা মনে হচ্ছে বাংলাদেশের কোনো ডায়াবেটোলজিস্ট এখনো পর্যন্ত এরকম কোনো কথা বলেনি যে আসলে আপনি এটার মাধ্যমে ডায়াবেটিস থেকে ভালো হয়ে যাবেন। কোনো So, আমি ফিজিশিয়ানও যেহেতু বলবেন না, কোনো আমি ফিজিশিয়ানও যেহেতু বলবে না, এক দুইজন আমি যারা যেহেতু বলবে তারা ডায়াবেটোলজিস্ট হচ্ছে না, ব্যবসায়ী। আমি আমি যেহেতু ডায়াবেটোলজিস্ট না, সো আমার কাছে যেটা মনে হয়েছে যে আমি আমি ডায়াবেটিসের পরামর্শ কার কাছ থেকে নেব? ডায়াবেটিস বিষয়ক পরামর্শ আমি ডেফিনেটলি একজন ডায়াবেটোলজিস্টের কাছ থেকে নিব। সো আপনি বার্ডেন থেকে আমি যাদের সাথে কথা বলেছি, সো তাদের সবার বক্তব্য এটাই ছিল যে ডায়াবেটিস আসলে, যেটা একটু আগে আমরা শুনলাম যে আমেরিকান ডায়াবেটিক অ্যাসোসিয়েশন থেকে শুরু করে সবাই যেটা বলার চেষ্টা করে যে আপনি একবার ডায়াবেটিক মানে আপনি আসলে ডায়াবেটিক। আপনি এটা ততক্ষণ পর্যন্ত ফেস করবেন না ততক্ষণ পর্যন্ত আপনি আসলে এটা কন্ট্রোল রাখতে পারবেন, বাট একবার হয়ে গেলে এটাকে কন্ট্রোলে রাখতে হবে, রাখলে নাই, কন্ট্রোলে না রাখতে পারলে সেটা আবার ডায়াবেটিক। তো এই কারণে এই বিষয়গুলো আমরা সবসময় জেনে আসছি। শামসুন নাহার মোহ, আপনার কাছে যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে আমরা এই যে এই বিষয়গুলো করতে গিয়ে স্বাভাবিক যে ডায়েটের কথা আমরা বলে থাকি, অর্থাৎ স্বাস্থ্যকর যে ডায়েট, সেই ডায়েটটা আমরা ভুলতে বসেছি প্রায়। অর্থাৎ স্বাভাবিকভাবে ওজন কমানোর যে পদ্ধতি ডায়েটিশিয়ানরা অ্যাপ্লাই করে থাকেন, সেই জায়গাটা থেকে সাধারণ মানুষ অনেকটাই দূরে সরে আসছে বা আসার চেষ্টা করছে, যদিও সেটা ব্যাক করছে এখন আবার। সেটা আমরা সবাই আমাদের চেম্বারের পরিস্থিতি দেখলে বুঝতে পারি। তো আসলে একজন মানুষের স্বাস্থ্যকর ডায়েট করার ক্ষেত্রে তার খাবারের টাইম এবং খাবারের প্যাটার্ন এবং কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট অনুযায়ী এই রেশিওটা সম্পর্কে যদি সবাইকে একটু বলতেন। আমি প্রথমে তোমার কথাটাই আসি যে একজন ডায়াবেটিক ব্যক্তি, তামান্না যেটা বলেছে HbA1c, সিঙ্গেল একটা ভেরিয়েবল বলি, কারো ব্লাড সুগারের, সেটা ফাস্টিং হোক পোস্টপ্রান্ডিয়াল হোক, নট লেস দ্যান 4.4 মিলিমোল পার লিটার। তার মানে একজন ডায়াবেটিক ব্যক্তিরই কিন্তু ব্লাড সুগার লেস দ্যান 4.4 এ নামতে পারে, একজন সুস্থ ব্যক্তির না। দ্যাট মিনস যখন একজন ব্যক্তির হাইপো হচ্ছে, দ্যাট মিনস সে ডায়াবেটিস। ক্লিয়ার? সুস্থ ব্যক্তির কোনোদিন হাইপো হয় না, ঠিক আছে? তো এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে হেলদি লাইফ। এই যে তুমি বললা না যে যারা অন্য ডায়েট গুলোতে যাচ্ছিল আস্তে আস্তে ফেরত আসছে, আমরা আমাদের জায়গাটা স্ট্রংলি কেন, আমরা একটা জায়গায়, আমরা কখনোই একটা মানুষের ইল হেলথ নিয়ে
আমরা এটাতে কখনোই প্রমোট করব না। আমরা সব সময় চাইবো সে আসলে হেলদি থাকুক। ওভারওয়েট একটা ফ্যাক্টর, আর হেলথ অনেকগুলো ফ্যাক্টরের সঙ্গে জড়িত। তার অ্যাক্টিভিটি, তার প্রোডাক্টিভিটি, তার ফ্যামিলি আর তার ন্যাশনাল প্রোডাকশনের সঙ্গে জড়িত। ফলে আমরা অলওয়েজ হেলদি লাইফ নিয়ে চেষ্টা করি। এখন কথা হচ্ছে হেলদি লাইফের দুইটা অংশ হচ্ছে খাবার, আর একটা হচ্ছে তার ফিজিক্যাল অ্যাক্টিভিটি লেভেল। আমি যদি খাবারে আসি, যেটাকে আমরা ডায়েট বলি, নর্মাল কথা, একটা সুস্থ ব্যক্তি যার কোনো ওভারওয়েট নেই, ডায়াবেটিস নেই, কোনো কোমরবিডিটিস নেই, সে যদি একটু হেরফেরও করে কোনো অসুবিধা হয় না। কিন্তু একজন ওভারওয়েট ব্যক্তি বা একজন ডায়াবেটিক ব্যক্তি, তার কিন্তু কিছু শিডিউল থাকতে হবে। শিডিউলটা ব্লাড সুগার, যদি ডায়াবেটিস হয় ব্লাড সুগারের পরিমাণের উপর, সে যদি ওভারওয়েট হয় কত কেজি ওভারওয়েট তার উপরে ভিত্তি করে। সাধারণ ক্ষেত্রে খাবারের তিনটা ধরন: টাইপ অফ ফুড, অ্যামাউন্ট অফ ফুড অ্যান্ড টাইমিং অফ ফুড। এই তিনটা জিনিস খুবই ইম্পর্টেন্ট। আমি যখন খুশি তখন খেলাম, যা খুশি খেলাম, আমি আপনার দেওয়া সারাদিনের খাবারটাই নিজের মতন করে খেলাম, নট দ্যাট। আপনাকে টাইমলি খেতে হবে। কারণ আমাদের নিউট্রিশনাল পয়েন্ট অফ ভিউতে হচ্ছে, আমরা যখন একটা খাবার খাই, আস্তে আস্তে আমাদের সেই সময়টা খাবারটাকে নেওয়ার জন্য আমার হাইপোথ্যালামাস, যে কোনো মানুষের হাইপোথ্যালামাস নক করে, এবং আমি যে খাবার খাবো সেই ওরিয়েন্টেড আমার ডাইজেস্টিভ যে এনজাইম গুলো সেগুলো সিক্রেশন হবে। ফলে একই টাইমে খাবার খেলে বেনিফিটটা বেশি। সেকেন্ড জিনিস হচ্ছে খাবার, টাইপ অফ ফুড। যারা ওভারওয়েট তাদের ক্ষেত্রে আমরা লো ক্যালোরি বলি, আর যারা ডায়াবেটিক তাদের ক্ষেত্রে আমরা বলি কমপ্লেক্স কার্বোহাইড্রেট, লো জিআই ফুড। তাহলে ফুড সিলেকশন টাইপটা আমাকে ঠিক রাখতে হবে পার্সন অনুযায়ী। আর থার্ড হচ্ছে অ্যামাউন্ট সারা পৃথিবীতে যত মানুষ, তাদের বডির রিকোয়ারমেন্ট নির্ভর করে অনেকগুলো বিষয়ের উপর: তার বয়স, ওজন, উচ্চতা, ফিজিক্যাল অ্যাক্টিভিটি লেভেল, the intensity of physical activity level, duration of physical activity level, অনেকগুলো বিষয়ের উপর নির্ভর করে। তার কোমরবিডিটিস এর সিভিয়ারিটি অনুযায়ী নির্ভর করে। ফলে একটা হেলদি লাইফ মানেই হচ্ছে যে ওই ব্যক্তির জন্য তার টাইমিং, তার টাইপ অফ ফুড এবং তার অ্যামাউন্ট অফ ফুড সারা দিনে ইকুয়ালি ডিস্ট্রিবিউট করা। এটা হচ্ছে প্রথম জিনিস। আর এই খাবারটাকেই যখন আমরা বাড়তি ওজনের ক্ষেত্রে চিন্তা করব, সেটা যেন তার রিকোয়ারমেন্ট ফুলফিল করার পরে যে বাড়তি ক্যালোরিটা থাকবে, সে যেন সেটা ইউটিলাইজ করে ঝরিয়ে ফেলতে পারে। তার মানে ফিজিক্যালি অ্যাক্টিভ হতে হবে। থার্ড জিনিস হচ্ছে, যদি কারো ক্ষেত্রে, ধরি ডায়াবেটিসের ক্ষেত্রে, সবথেকে বড় জিনিস হচ্ছে সে যদি মেডিকেশন পায়, তাহলে মেডিকেশনের সঙ্গে খাবারের একটা টাইমিং আছে। মেডিকেশনের পরে খাবারের ডিউরেশন অনুযায়ী একটা খাবারের ব্যাপার। আর নিউ ট্রেন্ড হচ্ছে সেকেন্ড ফিড ইন্টারাকশন, অর্থাৎ আমরা ফার্স্ট ফিড যা দিব ডায়াবেটিসের ক্ষেত্রে, এই ফার্স্ট ফিডের এফেক্ট কিন্তু সেকেন্ড ফিডে পড়বে। তার মানে যে ব্রেকফাস্টে খাবার খাচ্ছে, এই খাবারের উপর কিন্তু তার আফটার লাঞ্চ ব্লাড সুগার কন্ট্রোলে আসবে। যে বিকালে বা ডিনারে যে খাবার খাচ্ছে তার উপরে এফেক্ট আসবে ফাস্টিং ব্লাড সুগার। একে বলে সেকেন্ড মিল এফেক্ট। এই সেকেন্ড মিল এফেক্ট হচ্ছে একেবারে নিউ কনসেপ্ট, 2020 কনসেপ্ট। এডিএ সবকটা, সিডিসি সবকটা। তো সেকেন্ড মিলটা, ফার্স্ট মিলটা আমাদের ডায়াবেটিস ব্যক্তির জন্য তখন আমাদের আরো হিসাব করতে হয়। খাবারের শুধু যদি আমি যতই কমপ্লেক্স কার্বোহাইড্রেট দিই, যতই লো জিআই দিই, তার সঙ্গে যখন আমি ফাইবার অ্যাড করব, তার গ্লাইসেমিক এফেক্ট রেট কমে যায়। এবং এই খাবারের ডিউরেশন 6 আওয়ার যদি হয়ে থাকে পরবর্তী ক্ষেত্র, দ্যাট মিনস লাঞ্চ, তার এফেক্টটা লাঞ্চের উপরে পড়বে, এবং লাঞ্চের এফেক্টটা ডিনার, পোস্ট প্যারেন্টিয়াল ডিনারের উপরে পড়বে। অর্থাৎ খাবারের ব্যালেন্স কথাটার অর্থ একটা সিস্টেমেটিক কথার উপরে পড়বে। অল নিউট্রিয়েন্ট থাকতে হবে, টাইমিং ঠিক থাকতে হবে, অ্যামাউন্ট ঠিক থাকতে হবে, ওই পার্টিকুলার পেশেন্টের জন্য অ্যাপ্রোপ্রিয়েট খাবার হতে হবে। এটা সবসময় সাবজেক্টিভ, ইন্ডিভিজুয়ালাইজ, কখনোই কমনলি না। তার মানে এখানে অনেকে প্রশ্ন করেছেন, আমরা তো আসলে সব প্রশ্ন তো সবসময় দিতে পারি না। অনেকেই প্রশ্ন করেছেন, আমার এইটা, এত ওজন, এত হাইট, আমার থাইরয়েড রয়েছে, আমার হাইপারটেনশনের সমস্যা, বেশ প্রশ্ন এসেছে, এবং সবাই বলেছেন আমি কিভাবে ওজন কমাবো। এবং এই প্রশ্নটা আমার পেজেও, আমি আশা করি সবার কাছে একই রকম প্রশ্ন আসে।
আমার এত ওজন, আমি কিভাবে কমাবো। একটা এক বাক্যে ওজন কমানোর সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে, যে আমি মাঝে মাঝে বলে থাকি যে চিকিৎসা বিজ্ঞানের সবচেয়ে বড় পরামর্শ হচ্ছে চিকিৎসকের পরামর্শ নিন। তো যারা ওজন কমাতে চান তাদের জন্য একটাই বিষয়, সেটা হচ্ছে ওজন কমানো। আপনি যদি মনে করেন যে আপনি নিজে শুধুমাত্র ফিজিক্যাল অ্যাক্টিভিটির মাধ্যমে ওজন কমাতে পারছেন, অনেকে হেঁটে দৌড়িয়ে ওজন কমিয়ে ফেলে, যদি কোনো ফিজিক্যাল ইস্যু না থাকে সেটা আপনার ক্ষেত্রে ঘটতে পারে। বাট যদি আপনি খুব জেনে বুঝে ওজন কমাতে চান, তাহলে ডেফিনেটলি আপনাকে একজন ডায়েটিশিয়ানের পরামর্শ নিয়ে ওজন কমাতে হবে। কারণ একটু আগে যেটা বলছিলেন আমাদের আলোচকরা, যে আসলে পৃথিবীর প্রত্যেকটা মানুষ যেহেতু আলাদা, তার এই ডায়েট প্যাটার্নের পুরো বিষয়টাও আলাদা। অনেক অনেক প্রশ্ন করেছেন, তার মধ্যে কেউ কেউ লিখেছেন তামান্না আপু আসসালামু আলাইকুম, আপনাকে সালাম দিয়েছেন। কেউ লিখেছেন মহুয়া ম্যাম আমার দেখা একজন চমৎকার মানুষ। কেউ একজন লিখেছেন অনেক আগে থেকে, অনেক আগে 2011-তে আপনার পেশেন্ট ছিলেন। ধন্যবাদ। অনেকে অনেক প্রশ্ন লিখেছেন। একজন লিখেছেন তামান্না আপু আমি আপনার ভিডিও দেখে খাওয়া দাওয়া করি, খুব ভালো, আপনার দাওয়াত রইল দুবাই, খুব এটা ভালো। লিখেছেন তিনি। দুবাই দাওয়াত রইল। আহ, অনেকের অনেক প্রশ্ন, তবে আমি একটা বিষয়ে একজনের একটা প্রশ্ন দেখলাম, সেটার বিষয়ে একটু কথা বলতে চাই পুষ্টিবিদ তামান্না চৌধুরী আপনার কাছে। সেটা হচ্ছে দুইটা ইস্যু। এক হচ্ছে একজনে লিখেছেন যে আমি ক্ষুধা কমাতে চাই, কি ওষুধ খাবো, এক। দুই নাম্বার হচ্ছে যে আমি একজনে লিখেছেন যে এই বিভিন্ন ধরনের বর্তমানে জুস কিনতে পাওয়া যায়। আমি লিখেছিলাম কয়েকদিন আগে যে যে সমস্ত পেজ থেকে জামা কাপড় বিক্রি করার মতো করে বিভিন্ন জুস বিক্রি করে, এটা খেলে আপনি ফর্সা হয়ে যাবেন, এটা খেলে আপনার ওজন কমে যাবে, এইরকম আর কি। সো এই বিষয়গুলোর অথেন্টিসিটি কি এবং এগুলো আসলে কতটুকু হুমকি স্বরূপ, দুইটা জিনিস। একটা হচ্ছে ক্ষুধা কমাতে চাই, আমি ওষুধ চাই ক্ষুধা কমানোর জন্য। আরেকটা হচ্ছে এই যে ঢালাও ভাবে জুস বিক্রি হয়, এটা নিয়ে যদি কিছু বলেন। ধন্যবাদ। প্রথম প্রশ্নের উত্তরটা হচ্ছে, যদি ক্ষুধা কমানোর কোনো ওষুধই থাকতো পৃথিবীতে ওবেসিটি রেট এত বেশি থাকতো না। সেটা এই যে যেমন আমরা এখন ভ্যাকসিন, আমরা কোটি টাকা হলেও কিন্তু ভ্যাকসিন আনবো, ভ্যাকসিন দিব, বিকজ উই হ্যাভ টু সার্ভাইভ, উই হ্যাভ টু ফাইট এগেইনস্ট করোনা ভাইরাস। সেম, আমার যদি ও খিদা কমানোর কোনো ওষুধ থাকতো সারা ওয়ার্ল্ডে এটা দেওয়া হতো, কারণ এটাতে ইকোনমি আমাদের উন্নতি হইতো, আমাদের উৎপাদন কম করতে হতো, কারণ মানুষের ক্ষুধা কমে যেত। ক্ষুধা আসলে কমাতে হলে একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে মানসিক শক্তি, নিজেকে নিজে কন্ট্রোল করা। এবং ক্ষুধা কমানোর কয়েকটা ছোট্ট টিপস আমি দিচ্ছি, যেগুলো ওষুধও দরকার হবে না। নাম্বার ওয়ান হচ্ছে, প্রথমত আপনি নিজের মনটাকে কন্ট্রোল করেন, যে না আমার খিদা পাইলো আমি খাবো না। একজন মুসলমান সে তার হাদিসটার কথা মনে রাখবে, যে আমাকে কিছুটা অংশ স্টোমাকের খালি রেখে খেতে হবে। দ্বিতীয় হচ্ছে রাইট টাইমে খাবার খেতে হবে। আপনি যদি সকালবেলা 8টার সময় ব্রেকফাস্ট করে বের হন, আর মিটিং এর চাপে আর বিভিন্ন কাজের চাপে যদি 3টা বাজে, তখন আপনি কোনোভাবেই, একটা মানুষ যে হিউম্যান, যার ইমোশন আছে, ব্রেন আছে, ক্ষুধা আছে, সে কখনো লাঞ্চ কন্ট্রোল করতে পারবে না। ওই যে যেটা আপা বললো, সেকেন্ড মিল এফেক্ট, অর্থাৎ এটা কিন্তু নট অনলি ফর ডায়াবেটিস, যে কোনো একটা মানুষের জন্য অল্প অল্প খাবার বারে বারে খেলে ক্ষুধা অটোমেটিক কন্ট্রোল হয়। আপনি পাশের দেশ ব্যাংককে যান, আপনি দেখবেন ওরা ঠিক 2 ঘন্টা পর পর, যে থাই মেয়েগুলো বিভিন্ন কাজ করছে আর খালি খাচ্ছে, ওদের মতো লিন অ্যান্ড থিন আমি কিন্তু খুব কম দেখেছি, মানে আমার ঘোরা বিভিন্ন জায়গায়। সো দ্যাট মিনস যে আপনি অল্প খাবার বারে বারে খেলে অটোমেটিক ক্ষুধা কমে যাবে। আর একটা টিপস হচ্ছে, যদি বেশি না কন্ট্রোল করতে পারেন ক্ষুধা, তাহলে অবশ্যই বারবার দাঁতটা ব্রাশ করবেন, বা লং লং আছে যেটা মানে ফ্লেভার্ড কিছু মুখে রাখলে অনেকটা কন্ট্রোল করা সম্ভব। আর পানি খেলেও কিন্তু ক্ষুধা কমে। সো মানসিক পানি ব্যাপারটা খুব ভালো এখানে কাজ করে। সবচেয়ে ইম্পর্টেন্ট। দ্বিতীয় প্রশ্ন বলেছেন জুস। দেখেন, একটা সময় ছিল সায়েন্টিস্টরা মিলে জুসের বিরুদ্ধে কথা বলতো, যে যে কোনো, এই যে যেমন আমরা ফাইবারের কথা বলি, আপনি যদি শাকের জুস খান, আপনি যদি ফলের জুস খান, ফাইবার কোথা থেকে পাবেন? অ্যাটলিস্ট আমি 100% শিওর, যারা কিটো কিটো ভক্ত লোকজন, তাদেরও কিন্তু ফাইবারের প্রয়োজন আছে। এই ফাইবার হচ্ছে এমন একটা উপাদান যার কোনো কন্ট্রোভার্সি নাই, অর্থাৎ যে কিটো করে তারও ফাইবার লাগবে আনফরচুনেটলি, আর যে হচ্ছে নর্মাল আমাদের ব্যালেন্স ডায়েটের গাইডে থাকে তারও ফাইবার লাগবে। কারণ ফাইবার ছাড়া স্টুল হবে না, স্টুল ঠিক মতো না হলে আপনার শারীরিক কোনো প্রক্রিয়াই ঠিক মতো হবে না। সো আপনি যখনই কোনো জুস খাবেন, আপনার ফাইবারটা থাকবে না। আমার কাছে সহজ সমাধান হচ্ছে, আল্লাহ যতদিন আপনাকে দাঁত দিয়েছে, বাসায় নিজে সিজনাল ফল কিনে খান, শাকসবজি চিবিয়ে খান। বিভিন্ন পেজে, এটা জামা কাপড় না, আর আমি 100% শিওর যারা অনলাইনে কাপড় চোপড় কিনে তাদের অনেক সময় ডিস্যাটিসফ্যাকশনও থাকে।
সো ওই ধরনের জুস খাওয়ার কোনো প্রয়োজন নাই, কারণ মোবাইলে জুমে দেখা যাবে 500 ml এর একটা জুস, বাসায় যখন আনবেন তখন দেখবেন 200 ml। সো কোনো প্রয়োজন নাই আমার এই ধরনের কেনাকাটা করে খাওয়া। খাওয়া হচ্ছে পৃথিবীর সবচেয়ে স্বাধীন জিনিস। ঘুরবেন ফিরবেন, নিজের বাড়ির খাবার খাবেন, পাশের বাড়ির খাবার খাবেন, আশেপাশের সব খাবেন, ডাজন্ট মিন একটা জায়গা থেকে আমাকে খাবার খেতে হবে। সো এটাও অনেকটা আসলে বোকামি, আর যারা বোকা তারা এইসব ফাঁদে পা দেয়। মানে ইউটিউবের ফাঁদে হচ্ছে ইন্টেলিজেন্টরা ইউটিউবটাকে উপভোগ করে, যারা ইন্টেলিজেন্ট, যেমন আমাদের ফেসবুক লাইভটা কিন্তু এখন যারা দেখছেন, যারা এটাকে ধারণ করছেন, দে আর ভেরি ইন্টেলিজেন্ট। কিন্তু এই কথা শুনে সবাই যখন শুরু করে দেবে এটা করা, তার মানে তাদের ব্রেন কাজ করছে কম, মন খালি তারা তাদের এগুলো চায়। এগুলো হচ্ছে সব ইমোশনাল জিনিস। সো ইমোশন দিয়ে স্বাস্থ্য কখনো ঠিক রাখা যায় না। ইউ হ্যাভ টু নো দ্য সায়েন্স। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা শেষের দিকে এসে আরেকটি প্রশ্ন করতে চাই আপনার কাছে, সেটা হচ্ছে যে আমরা এখন যেটা দেখি, যেটার কথা আমরা বলছিলাম, জুসের কথা বলছিলাম, আমরা এই ফুড হ্যাবিটের কথা বলছিলাম, এগুলোকে আমরা দূরে সরিয়ে দিলাম একদম। কারণ ফুড ইনগ্রেডিয়েন্টস কোনো, আপনি এমনিতে একটা জুস কিনে খেতেই পারেন, কিন্তু একটা বিশেষ উদ্দেশ্যে শারীরিক কোনো একটা বিষয়ে একটা জুস খাবেন, সেটা ওজন কমানোর কথা বলেন, ফর্সা হয়ে যাওয়ার কথা বলেন, তাহলে আসলে এইটা আমার কাছে মনে হয় যে আপনি নর্মালি সাধারণত একজন সাইকোলজিক্যালি নিজেকে নিজে একটু চিন্তা করেন যে এটা কতটুকু স্বাস্থ্যসম্মত একটা বিষয়। আমরা শামসুন্নাহার মহু, আপনার কাছে যেটা সর্বশেষ প্রশ্নের দিকে, সেটা হচ্ছে আপনি যখন কার্বোহাইড্রেটকে কমিয়ে দিবেন, আপনার তো টোটাল ক্যালোরিটাকে ঠিক রাখতে হবে। তাহলে আমরা তিনটা মেইন জিনিস নিয়ে কাজ করি, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট। মানে আমাদের 6টা উপাদানের মধ্যে 3টা আমাদেরকে এনার্জি সাপ্লায়ার হিসেবে কাজ করছে। সো এই কার্বোহাইড্রেটকে যখন আমরা বাদ দিয়ে দিব, তখন চাপটা পড়বে গিয়ে প্রোটিন এবং ফ্যাটের উপর গিয়ে। সো এই প্রোটিনটাকে যখন আমরা বাড়িয়ে দিতে যাব, বিশেষ করে ডায়াবেটিক পেশেন্ট, যারা ডায়াবেটিক পেশেন্টের ম্যাক্সিমাম বলা হয় যে একটা বড় পোর্শনই তাদের কিডনি প্রবলেম থাকে। শুনতে পাচ্ছেন আমাকে মহাপা? শুনতে পাচ্ছেন আমাকে? তপন, কথাটা একটু কেটে আসছে। আমি কি আবার বলবো? আবার যদি একটু প্রশ্নটা বলো। হ্যাঁ হ্যাঁ, আমি বলছি যে হ্যাঁ, ডায়াবেটিক পেশেন্টদের বড় অংশই কিডনি পেশেন্ট হয়, বা এটা ভেরি রিলেটেড। হাইপারটেনসিভ পেশেন্টরা ডায়াবেটিস হয়, ডায়াবেটিস পেশেন্টরা কিডনি, মানে ভেরি রিলেটেড, এবং একটা বয়সে গিয়ে এগুলো খুব একটা মানে একসাথেই থাকে সবার। তো আমরা যখন কারো ডায়াবেটিক পেশেন্টের কার্বোহাইড্রেট কমিয়ে দিব, আলটিমেটলি প্রেসার পড়বে কোথায় গিয়ে? তার এনার্জিটা তাকে দিতে হবে। প্রেসার পড়বে হয় তার ফ্যাট, প্রোটিনের উপর। না হয় তার প্রোটিন। সো এই কার্বোহাইড্রেটকে শত্রু মনে করে আমি বাদই দিলাম, কিন্তু যেই দুটাকে বাড়াবো সেই দুটো আমার জন্য অতিরিক্ত খেলে কি ঝুঁকি হতে পারে? চমৎকার একটা প্রশ্ন। মানে আমি সবসময় আমার পেশেন্টদের এইটা বলি যে আপনি যে অন্ধত্বভাবে কার্বোহাইড্রেট বাদ দিলেন, আপনার ক্ষুধাটা, আপনার শরীরের চাহিদাটা আপনি পূরণ করবেন কি দিয়ে? তখন তো আপনাকে 75 থেকে 90% ফ্যাট নিতে হবে বা প্রোটিন বেশি খেতে হবে। প্রোটিন বেশি নিলে, আমি অলওয়েজ আমার পেশেন্টকে একটা ভাবে বোঝাই, প্রোটিন হচ্ছে প্রতিদিন গোসল ঘুমের মতো। এমন আমরা কোনোদিন করি না 24 ঘন্টা ঘুমাবো বাকি 4 দিন ঘুমাবো না। এমন করি না 8 ঘন্টা গোসল করব বাকি 8 দিন গোসল করবো। তার মানে এটা আমাদের প্রতিদিনের নিড। অর্থাৎ প্রোটিন হচ্ছে এমন জিনিস যে যারা ওজন উচ্চতা বাড়বে না, তার জন্য প্রতিদিনে মেইনটেনেন্স প্রোটিন লাগে। আর প্রোটিন কখনো শরীরে জমা থাকে না। আপনি একটু বেশি প্রোটিন খেলে আপনার শরীর সেটা কিডনির মাধ্যমে শরীর থেকে এক্সক্রিট করে দেবে। তার মানে আপনি যত প্রোটিন নেবেন, আপনার কিডনির উপরে আপনি অতিরিক্ত ভার দিচ্ছেন। আস্তে আস্তে কিডনি এই ভার নিতে নিতে কিডনি তার ফাংশনাল এবং অ্যানাটমিক্যাল, নট অনলি ফাংশনাল, এই ক্যাপাসিটিটা কমে যেতে থাকবে। তখন কি হবে? যে আপনার কিডনি সমস্যা যদি 30 বছর পরে হতো, সেটা 20 বছর আগায় আসবে, বা আগামী 2 বছরের মধ্যে আপনার কিডনির সমস্যা তৈরি হতে শুরু করবে। সেকেন্ড জিনিস যেটা, সেটা হচ্ছে অতিরিক্ত ফ্যাট। কফির মধ্যে বাটার দেওয়া, ঘি দিয়ে ডিম ভাজা, ঘি দিয়ে সবজি ভাজা, এটাতে কি হচ্ছে? এই যে স্যাচুরেটেড ফ্যাট খেলে ব্লাড ভেসেলের ভিতরে স্যাচুরেটেড ফ্যাট, দ্যাট মিনস কোলেস্টেরল, এলডিএল, এই ফ্যাট গুলো ডিপোজিশন রেটটা বাড়তে থাকে, ডিসলিপিডিমিয়া তৈরি হয়। এই ব্লাড ভেসেলের মাধ্যমে যদি অর্গানে যায়, সেই অর্গান গুলোতে আস্তে আস্তে ফ্যাটের ডিপোজিশন বাড়তে থাকে। আলটিমেটলি যেখানে ফ্যাটি লিভার, এসজিপিটি থাকার কথা লেস দ্যান 40, সেখানে আমি হাইয়েস্ট পেয়েছি 850 এসজিপিটি। ইউ ক্যান বিলিভ দ্যাট। একটা সুস্থ স্বাভাবিক নন ডায়াবেটিক পার্সন, তার এসজিপিটি 850।
তারপরে তার ট্রাইগ্লিসারাইড বললো আমি 3500 পর্যন্ত পেয়েছি ট্রাইগ্লিসারাইড। তো আলটিমেটলি কি হবে, তার অ্যানজাইনা হবে, তার মায়োকার্ডিয়াল ইনফাকশন হবে, তার কার্ডিয়াক প্রবলেম গুলো তৈরি হবে, তার এনজিওগ্রাম করতে হবে, এনজিওপ্লাস্ট করতে হবে, বাইপাস করতে হবে। ফলে দুটো জিনিসই সমস্যা, যে মানুষটা তার নর্মাল খাবারের বাইরে যাবে, অ্যাবনর্মাল খাবারে যাবে, তার তো অ্যাবনর্মালিটি মেনে নিতেই হবে। আর একদম শেষ কথায় বলি, ওজন কমানোর জন্য আমেরিকান ডায়াবেটিক অ্যাসোসিয়েশন বা এদের কিন্তু মানে গাইডলাইন 3টে জিনিস ইনক্লুডিং, শুধু যে ওজনটা বেশি আছে সেটা কমানো না, প্রথম স্টেপ যে বাড়তি ওজনটা আছে সেটা কমানো, দ্বিতীয় স্টেপ হচ্ছে এটাকে সাস্টেইন করা দীর্ঘদিন, যে কমিয়ে আপনি ওই জায়গাটা মেনটেন করবেন, আর থার্ড হচ্ছে রিব্যাক যাতে না করে। এই 3টা ইনক্লুডিং হচ্ছে ওয়েট ম্যানেজমেন্ট গাইডলাইন। শুধুমাত্র ফার্স্টটা নিয়ে আমাদের লোকরা চিন্তা করে, বাকি 2টা নিয়ে চিন্তা করেন না। এটা না করার অন্যতম কারণ হচ্ছে যে আমরা একটা সময় ছিল আপনার কাছে আসলে, কেউ আসলে ওয়েট ম্যানেজমেন্ট বলেন, কিডনি পেশেন্ট বলেন, ডায়াবেটিক পেশেন্ট বলেন, আসলে আপনি বলতেন আপনি এই সময় এটা খাবেন, ওই সময় এটা খাবেন, এটা খাবেন না, এটা বর্জন করবেন, ফাইন, সে সুন্দর করে চলে যেত। কিন্তু এখন এই বিশেষ করে ইউটিউব এবং ফেসবুক লাইভের কল্যাণে সমস্যাটা হয়ে গিয়েছে আমি এটা কেন খাবো আর আমি ওটা কেন খাবো না। এক একজন তো সেই বিষয়ে বিশেষজ্ঞ সবাই হয়ে যাচ্ছে, মানে এই জানতে জানতে আপনাকে ডক্টর দিয়েছে অ্যান্টিবায়োটিক, আপনাকে বুঝিয়ে দিয়েছে আপনি খেলে সুস্থ হবেন, একটু জানলেই হবে, কিন্তু অ্যান্টিবায়োটিক আপনার বডিতে কিভাবে কাজ করবে এটা সবার জানার প্রয়োজন নেই। যেমন আমার জানার প্রয়োজন নেই যে বিল্ডিংটা ইঞ্জিনিয়ার কিভাবে বানিয়েছে, সবাইকে সবকিছু জানতে হয় না। তো যাই হোক, সর্বশেষ প্রশ্ন পুষ্টিবিদ তামান্না চৌধুরী, আপনার কাছে শেষ করব আমরা আজকের অনুষ্ঠান। সর্বশেষ যদি আপনি আমাদেরকে বলেন যে তাহলে এতক্ষণ আমরা যে নেগেটিভ কথাগুলো বললাম, মানে নেগেটিভ না ইন সেন্স অফ যে আসলে মানুষ ক্ষতিগ্রস্ত হওয়ার যে কথাগুলো বললাম, আপনার মতে আসলে আমরা কোন বিষয়গুলো মাথায় রাখবো ডায়েট কন্ট্রোলের ক্ষেত্রে, এবং একজন মানুষের সুস্থ সুন্দর ডায়েট কন্ট্রোলের ব্যবস্থাপনাটা কেমন হওয়া উচিত? ধন্যবাদ। আসলে দেখেন, আমরা যখন আমাদের চোখে কোনো ডিস্টার্ব হয়, ডক্টরের কাছে যেয়ে একটা চশমা পাই, সেটা বিভিন্ন রকম পাওয়ার হয়, অর্থাৎ প্রত্যেকটা মানুষ ইন্ডিভিজুয়াল। আমরা যখন কাপড় পরি, কারো মিডিয়াম সাইজ, কারো লার্জ সাইজ, আমরা অনেক কিছুই, আমাদের সবকিছুই কিন্তু একটা ইন্ডিভিজুয়াল ব্যাপার থেকে, ইভেন আমাদের আইডি কার্ডটাও ইন্ডিভিজুয়াল। সো ডায়েটটা একেবারে স্বতন্ত্র, এটা কারোর সাথে কারো মিলবে না। যেমন কালচার ওয়াইজ, তারপরে হচ্ছে দেশের পরিস্থিতি ওয়াইজ, অর্থনীতি, আমাদের অ্যাভেলেবিলিটি, অনেক কিছুর উপর, পরিবারের উপর, সমাজের উপর, এগুলো ছোটবেলা থেকে বিল্ড আপ হয়ে আসে। সো আমার একটাই তথ্য যে এই যে আজকে আমরা লাইভটি করলাম, আমাদের উদ্দেশ্য কিন্তু হয় আসলে অ্যাওয়ারনেস, অর্থাৎ আমরা জানার জন্য, আমরা বিভিন্ন জিনিস বোঝার জন্য ডেফিনেটলি আমরা ইন্টারনেট বা ইউটিউব বা আমরা বিভিন্ন টক শো, লাইভ শো এগুলো দেখবো, কিন্তু আমরা একটা ট্রিটমেন্ট পাওয়ার জন্য অথবা আমরা একটা সেবা পাওয়ার জন্য একটা লাইসেন্সড যে কোনো একটা প্রতিষ্ঠান, যেখানে যে প্রতিষ্ঠানটা লাইসেন্সড এবং যারা কাউকে নিয়ন্ত্রণ করছে, সেখানে যারা এক্সপার্ট আছে শরীরের ক্ষেত্রে, আমরা তাদের কাছে যাব। এটা এমন একটা মূল্যবান সম্পদ, শরীর নিয়ে কখনো গেম করা বা ট্রাই করা ঠিক না। মানে শরীর আসলে ট্রাইয়ের জিনিস না, যে আমি একটু ট্রাই করে দেখি, কিটো শুনতেছি সবাই করে, আমি জাস্ট ট্রাই করি। বিলিভ করেন, 100 জনের মধ্যে যদি 100 জন যদি কিটো করে, তার মধ্যে 95 জনই হচ্ছে ট্রাই করার জন্য করে, যে আচ্ছা দেখি। এই দেখি জিনিসটা পৃথিবীতে সবকিছু তো চললো, স্বাস্থ্যের ক্ষেত্রে চলে না। বিকজ আপনি যখন এই দেখি বলে একটা খারাপ জিনিসকে স্টার্ট করবেন, ইয়োর অর্গান উইল নট লিসেন টু ইউ। একসময় অর্গান আপনাকে বিট্রে করবে। সহজ বাংলায় বলে দিলাম, এখানে আর কোনো সায়েন্সের প্রয়োজন নাই। আমি বলছি না আমার কাছে আসেন, আমি বলছি না মুহু আপার কাছে যান, কেউকে না পাইলে বাড়িতে মায়ের সাথে কথা বলেন যে কিভাবে আমি আমার ওজন কমাতে পারি। সো অ্যাটলিস্ট নিজেরা বুঝেন, মাথার ব্রেন খাটাতে হবে এই জায়গাটায়। আমি আপনি বলে অযথা মনে করছে যে আমাদের রুগী কম, আমরা হয়তো কিটোর বিরুদ্ধে, না না, এটা আমাদের দায়বদ্ধতা। অর্থাৎ আপনার স্বাস্থ্য ভালো থাকলে আমি বেশি হ্যাপি, কারণ এখন তো আমাদের চাপ বেশি বরং, এবং ওই পেশেন্টগুলো এমন সব উল্টাপাল্টা রিপোর্টস নিয়ে আমাদের কাছে আসছে, তার কিডনিটাই তাকে দেখবো না, তার কোলেস্টেরল কমাবো না, তাকে কার্বোহাইড্রেটই দিব না, তার ওষুধ ম্যানেজ করব। সো বিষয়টা এরকম যে আমরা মানুষের ভালোর জন্য বলছি। বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের স্কুলে পড়লেও শেষ ভালো তার যে আসলে জীবনে কর্মক্ষেত্রে ভালো এবং একটা ভালো কিছু করে জীবনে দেখায়। সো প্রতিষ্ঠান যেমন কখনো কোনো কিছু ফ্যাক্টর রাখে না, কোন ডায়েট করে কমছেন সেটা কিন্তু
কিটো করে কমছেন, সেটা খুব একটা বড় কিছু না। আপনি সাস্টেনেবল ওয়েট লস করেন, যেন বারবার আপনাকে জীবনে এই জায়গাটায় আসতে না হয় যে আমাকে ওজন কমাতে হবে। আপনি যখন কিটো করবেন, আপনি মানসিকভাবে ডিপ্রেসড হবে, দাওয়াতে গেলে টেনশন, কাপড় পরলে টেনশন, আয়নার সামনে গেলে টেনশন। আর আমি বলবো সারাদিন এই যে ওয়েট নিয়ে চিন্তাটা থেকে মানুষকে বের হয়ে আসতে হবে। মানুষের করণীয় বহুত কিছু আছে। যারা স্টুডেন্ট, তাদের চিন্তাটা দেখলে আমার খুব অবাক লাগে যে তাদের তো এখন লেখাপড়ার সময়, এনজয় করার সময়, বাবা মায়ের সাথে টাইম পাস করবে, ঘুরতে যাবে, বেড়াতে যাবে না, তারা ডায়েটে আছে। তাদের ডিম খাইতে হবে ঘি দিয়ে, তাদেরকে বাটার কফি খেতে হবে। এগুলো করতে করতে তাদের সামাজিকতা অনেকটা সরে যাচ্ছে। সামাজিকতার একটা জিনিস মনে রাখবেন, কোভিড টাইমে অনেকে অনেক কিছু করতে পারছে, কারণ বাসাতে অনেকটা বন্ধ ছিল। এখন কিন্তু আমরা আবার স্বাভাবিক জীবনে যাচ্ছি। তো আমার সবার কাছে অনুরোধ যে একটা স্বাভাবিক জীবন, একটা স্বাভাবিক ডায়েট, মাছে ভাতে বাঙালি যেভাবে আসছি, শুধু পরিমাণ কন্ট্রোল করব। নিজের সাইকোলজিকে নিজে কন্ট্রোল করতে পারলে তাকে কোনো এক্সপার্টের কাছে যাওয়ার প্রয়োজন হয় না। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে। আমি একটা শেষ কথা বলে আজকের প্রোগ্রাম শেষ করব। যে কথাটা দুজনেই বলছিলেন যে অনেকের ধারণা পুষ্টিবিদদের মনে হয় যে ইনকাম কমে যাচ্ছে। যে দুজন পুষ্টিবিদকে নিয়ে আমি আজকে কথা বলছি, এই দুজন পুষ্টিবিদের 1 টাকাও ইনকাম বাড়বে না যদি প্রচুর পরিমাণে পেশেন্ট হয় হসপিটালে, আবার 1 টাকাও ইনকাম কমবে না যদি একজনও পেশেন্ট না হয় হসপিটালে, বিকজ দে আর এমপ্লয়ি। এবং বাংলাদেশের ম্যাক্সিমাম নিউট্রিশনিস্ট যারা হসপিটালে জব করেন, দে আর এমপ্লয়ি, এবং তাদের এটার সাথে কোনো ধরনের সম্পর্ক নেই। আর যে যে ব্যক্তি আমি যাকে কটাক্ষ করেন সব সময়, সেই মানুষটার আসলে ইনকাম বরং বেড়েছে। এবং ইনকাম বেড়েছে বলে আসলে আমি আমার অন্য জবের পাশাপাশি এটাকে কন্টিনিউ করতে পারতেছি। বিশেষ কিছু মানুষকে ধন্যবাদ যারা আসলে নিজেদেরকে ক্ষতি করেছেন, এই জায়গাটা আরো বেশি ইমপ্রুভ করেছেন। কিন্তু সর্বশেষ একটা কথা বলতে চাই, যেটা আমরা পুরো নিউট্রিশন ডিপার্টমেন্টের সবাই একটা কথাই সবসময় বলি, যে উদ্দেশ্য কখনো 100 মানুষের মধ্যে, আমরা বাংলাদেশে 250 নিউট্রিশনিস্ট থাকি, তার মধ্যে সবার উদ্দেশ্যই কি খারাপ, মানে একজনও কি ভালো নেই যিনি আপনাদের পক্ষ নিয়ে কথা বলবেন? যে এরকম একজনকেও খুঁজে পাওয়া যায়নি যারা নিউট্রিশন নিয়ে পড়াশোনা করেছে, পাশাপাশি তারা এরকম একটা আনহেলদি ডায়েটকে প্রমোট করেছে। এটা করেনি বিকজ তারা সবাই আসলে নিউট্রিশন নিয়ে পড়াশোনা করা মানুষ। যে যে বিষয় নিয়ে পড়াশোনা করে সে সেই বিষয় নিয়ে কথা বলার যোগ্যতা রাখে, এবং সেই বিষয়ের ভালো এবং খারাপ নিয়ে কথা বলার যোগ্যতা রাখে। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। পাশাপাশি ধন্যবাদ আজকের এই প্রোগ্রাম আয়োজন করেছিলেন আলট্রা। তাদের সহযোগিতায় অনুষ্ঠানটি আলোচনা আমরা করার সুযোগ পেলাম, এবং তারা ধারাবাহিকভাবে বিভিন্ন ধরনের প্রোগ্রাম আয়োজন করার চিন্তা ভাবনা করছে। তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা ভবিষ্যতে আরো কোনো একটি বিশেষ টপিক নিয়ে আপনাদের সাথে কথা বলবো। সে পর্যন্ত সবাই ভালো থাকেন। অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।